আজ আমরা মোহমায়া সিরিজের সিজন 2 এক্সপ্লেন করতে যাচ্ছি, যার সিজন 1 আমাদের চ্যানেলে আগেই আপলোড দেওয়া আছে। আর সেখানেই আমরা দেখেছিলাম ঋষি অরুণাদের বাড়িতে থাকতে এসেই তার মধ্যে নিজের মৃত মায়ের রূপ দেখতে পায় এবং তাকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়, কিন্তু এই জন্যই সে হয়ে ওঠে ভয়ঙ্কর। মাকে পাওয়ার মোহতে সবার চোখের আড়ালে সে একের পর এক খুন করতে থাকে, আর তার এই সব ভয়ঙ্কর সত্য যখন সবার সামনে প্রকাশ পায় তখন সে আরো কতটা হিংস্র হয়ে ওঠে সেটাই দেখব আজ। শুরুতে আমরা ঋষিকে দেখি, যে কিছু মাটির মূর্তির সামনে প্রার্থনা করছিল আর বলছিল সে যেন আর কখনো মুখ না খোলে, কিন্তু সে কার কথা বলছে তা তো আমরা একটু পরই জানতে পারবো। এরপর আমাদের আগের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে বৈশালী ঋষির ঘর সার্চ করতে যায় আর সৃজয় বাইরে পাহারা দিতে থাকে, কিন্তু ঋষি উপর থেকে তাদেরকে ঠিকই দেখে ফেলে। তাই সে ইচ্ছে করেই অরুণার কাছে ফিরে যায়। তখন অরুণা বলে সে ঘরে বিশ্রাম নিতে যাচ্ছে না কেন? তখন ঋষি বলে সে ঘরে কি করে যাবে, তার ঘরে তো বৈশালী সার্চ করছে আর সৃজয় পাহারা দিচ্ছে। যেই কথা শুনে অরুণা রেগে যায় আর তার ঘরে চলে যায়, যেখানে বৈশালী বিভিন্ন জিনিসপত্র দেখছিল। সে একটা কৌটোতে কিছু দেখে কিছুটা অবাক হয়ে যায়। তাছাড়াও সে ঋষির ফোনটা দেখে, যেটা থেকে ঋষি তার মামাকে কল করেছিল, কিন্তু সেই ফোনে তো সিম কার্ডই ছিল না, অর্থাৎ সে সৃজয়কে বোকা বানিয়েছে। তো অরুণা সেখানে এসেই সবার আগে সৃজয়কে বকা দেয় মিঠিকে ঘরে একা ফেলে আসার জন্য। আর তার কথা শুনে সৃজয় তাড়াতাড়ি মিঠির ঘরে চলে যায়, তবে সে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। এরপর অরুণা বৈশালীকে বকতে থাকে ঋষির ঘরে এভাবে ঢোকার জন্য। বৈশালী সৃজয়ের সাথে কথাও বলতে চায়, কিন্তু অরুণা তাকে রীতিমতো অপমান করে সেখান থেকে বের করে দেয়। তো বৈশালী চলে যাওয়ার আগে সৃজয়কে আস্তে আস্তে বলে যায় সে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। এই বলেই সে চলে যায় আর অরুণা ঋষিকে তার ঘর দেখতে বলে। ঋষি বলে সে আপাতত রান্নাটাই দেখছে আর অরুণা যেন মিঠির পাশে থাকে, কারণ যার তার উপর মিঠির দেখাশোনার দায়িত্ব দেয়া যাবে না। যার কথা মেনে নিয়ে অরুণা মিঠির ঘরে যায়। আর সৃজয় তখন অরুণার উপর অনেক রেগে যায়, কারণ সে ঋষির কথা মেনে নিয়েছে আর ঋষি তাকে যে সে বলেছে। অরুণা বলে ঋষি কি কিছু ভুল করেছে? সে মিঠির সাথে না থেকে গোয়েন্দাগিরি করতে চলে গেছে, খামোখা ছেলেটার উপর সন্দেহ। তখনই সৃজয় তার উপর রাগ দেখায়, কারণ সে ঋষিকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু তার মন বারবার বলছে ঋষি ভালো নয়। তাই সে ঋষির ব্যাপারে খোঁজ নিতেই বৈশালীকে ডেকেছে, কিন্তু অরুণা যদি তার পাশে থাকতো তাহলে তার বৈশালীর সাহায্য লাগতো না। তখনই মিঠির ঘুম ভেঙে গেলে তারা দুজন চুপ হয়ে যায়। আর এদিকে ঋষি তার ঘরে এলে তার মা মায়া তাকে বলে বৈশালী তাকে সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, অর্থাৎ বৈশালী যেই চুলগুলো পেয়েছিল তা মায়ার ছিল, যা ঋষি যত্ন সহকারে রেখে দিয়েছিল, কিন্তু বৈশালী সবকিছু নষ্ট করে দিয়েছে। তাই ঋষির তো বৈশালীর উপর আরো রাগ হয়। সে এবার বৈশালীকে শাস্তি দিবে বলে ঠিক করে। তখনই তার মা বলে সে কি করে বৈশালীকে শাস্তি দিবে, সে কি বা করতে পারে। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষি তার মাকে বেঁধে রেখে ভাত রান্না করতে যায়। আর সে যখন ভাত রান্না করে নিয়ে আসে ততক্ষণে তার মা কাচের টুকরো দিয়ে নিজের হাতটাই কেটে ফেলে। আর এই দৃশ্য দেখেই তো ঋষির হাত থেকে ভাতের থালা মাটিতে পড়ে যায়। এত কিছু করেও সে তার মাকে বাঁচিয়ে রাখতে পারেনি। বর্তমানে ঋষি তার মাকে দেখতে পায়। সে তাকে বলতে থাকে সে কিছুই করতে পারবে না, আগেও সে কিচ্ছু করতে পারেনি আর এবারও পারবে না। তখনই সৃজয়কে বৈশালী কল করে, কিন্তু সৃজয় মিঠির ঘরে থাকায় তার কল কেউ রিসিভ করে না। আর এই সুযোগে ঋষি কল রিসিভ করে আর চুপ করে থাকে। তখন বৈশালী সৃজয় ভেবে তাকে সব বলে যে ঋষির ফোনে কোনো সিম কার্ড নেই। তো এর মধ্যেই সৃজয় সেই ঘরে আসতে লাগলে ঋষি কল কেটে দিয়ে চলে যায়। তখনই বৈশালী সৃজয়কে মেসেজ দেয় আর দেখা করার ব্যাপারে বলে। সৃজয় তখন বলে অরুণা এখন অনেক রেগে আছে, তাই সে শিওর নয় যে সে দেখা করতে পারবে কিনা। সে আজ না হলেও কাল দেখা করার চেষ্টা করবে। এদিকে ঋষি অরুণার জন্য খাবার রান্না করে নিয়ে যায়। তখন অরুণা বলে ভাগ্য ভালো সে খাবার রান্না করতে পারে, তা না হলে তো ওই বৈশালী রান্নার ছুতোতে এই বাড়িতে ঢোকার চেষ্টা করত। আর বৈশালী যদি মিকির বউ হয়ে ঢোকে তাহলে তার জীবন নরকে পরিণত হবে। সে তাকে একেবারেই পছন্দ করে না। যেই কথা শুনে ঋষির রাগ বৈশালীর উপর আরো বেড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় বৈশালীকে সে এবার শাস্তি দিবেই দিবে। তাই সে সুযোগ বুঝে সৃজয়ের ফোন থেকে
বৈশালীকে মেসেজ দেয় আর রাতের বেলা কুমোরটুলির পেছনে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। এরপরই সেই মেসেজটা ডিলিট করে দেয় যাতে কেউ তা বুঝতে না পারে। এদিকে বৈশালী মিকির থেকে ঋষির নম্বরটা নিয়ে নেয়, যেটা থেকে ঋষি তার সাথে যোগাযোগ করেছে। মিকিও তাকে নাম্বার পাঠিয়ে দেয়, তবে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে। কিন্তু বৈশালী বলে না, সে এমনিতেই নম্বরটা নিয়েছে। আসলে সে মিকিকে কোনো টেনশন দিতে চাচ্ছিল না, তাই সে তাকে কিছুই জানায়নি। এরপর ওই নাম্বারে কল করে সে, কিন্তু সেই নাম্বার বন্ধ দেখায়। অন্যদিকে ঋষি অরুণাকে মুভি দেখার কথা বলে রাতের বেলা ঘর থেকে বের হয়। অপরদিকে বৈশালী সৃজয়ের জন্য কুমারটুলির একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সৃজয় আসে না, তাই বৈশালী চলে যায়। সে গলি দিয়ে যেতে লাগলে আমরা ঋষিকে দেখি যে তার পিছু করছিল, আর সুযোগ বুঝেই ঋষি তার চুল ধরে এক পাশে নিয়ে আসে এবং জোর করে ধরে বৈশালীর চুল কেটে দেয়। বৈশালী সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ সেখানে ছিল না। ঋষিকে তার মা মায়া তখন বলে বৈশালী তার সবকিছু এলোমেলো করে দিয়েছে, তাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। যেই কথা শুনে ঋষির অরুণার কথাও মনে পড়ে যায়। অরুণা বলেছিল বৈশালী তার ছেলের বউ হলে তার জীবন নরক হয়ে যাবে, কিন্তু সে তো অরুণাকে কষ্ট পেতে দিবে না, কারণ সে যে তার মধ্যেই নিজের মাকে খুঁজে পায়, আর মার কোনো কিছুতে কষ্ট হবে তা তো সে কোনোভাবেই হতে দিতে পারে না। তাই সে বৈশালীকে শাস্তি দিবে। তাই সে সবার আগে বৈশালীর চুল কেটে তার মুখের ভেতর দিয়ে দেয়। এরপর সে বৈশালীকে শ্বাসরোধ করে হত্যা করে। তখনই মায়া বলে যে বৈশালীও যদি তার মতো ফিরে এসে কথা বলতে থাকে, তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু ঋষি বলে বৈশালী কথা বলতে পারবে না। এই বলেই সে বৈশালীর ঠোঁট সেলাই করে দেয় আর তাকে একটা মূর্তির মতো কাদা দিয়ে ঢেকে দিয়ে বাড়ি ফিরে আসে। সে যে কতটা সাইকো তার এই কর্মকাণ্ডেই তা প্রকাশ পাচ্ছে। অপরদিকে মিমো বাড়ি ফিরে এলে অরুণা অনেক খুশি হয়, কারণ এক সন্তানের বিপদের সময় আর এক সন্তানকে কাছে পাওয়ার পর যে আনন্দ হয় তা একজন মাই ভালো বলতে পারে। এরপর আমাদের ঋষির অতীত দেখানো হয়, যেখানে সে রান্না করে নিয়ে আসার পর মায়াকে মৃত অবস্থায় দেখে শকড হয়ে যায়, কিন্তু সে বিশ্বাস করতে চাইছিল না যে তার মা বেঁচে নেই। তাই সে তার মাকে রাগানোর জন্য তার চুল কেটে ফেলে, কিন্তু এরপরও তার মা সাড়া দেয় না। তাই সে মায়ের পাশে শুয়ে থাকে, কিন্তু তার অনেক খিদে লেগে গেলে সে মেঝেতে পড়ে থাকা ভাতগুলো কুড়িয়ে কুড়িয়ে খায় এবং মায়ের মুখেও ভাত দেয়। তখনই তার মামা মামি এসে দরজা ধাক্কালেও সে দরজা খোলে না। বর্তমানে ঋষি রান্নাঘরে খাবার রান্না করতে থাকে। তখনই মিমো ঘুম থেকে উঠে অরুণাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে আসে। তখনই ঋষিকে দেখে সে জিজ্ঞেস করে সে কে, সে কি নতুন পেইং গেস্ট? তখন ঋষি খুব অদ্ভুতভাবে বলে যে সে তো এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর গেস্ট তো তারা হয় যারা কিছুদিন থেকে চলে যায়, আর সে কবে চলে যাবে? যার কথা শুনে মিমোর রাগই হয়, কারণ সে তো এই বাড়ির ছেলে। তারপরও বাইরের একটা ছেলে তাকে খোঁচা মেরে কথা বলছে, যা তার একেবারেই ভালো লাগে না। তাই সে অরুণার কাছে গিয়ে বলে ঋষি নামের ছেলেটাকে তার ঋষিকে ভালো লাগেনি। তখন অরুণা বলে ঋষি এই বাড়ির ছেলেদের থেকে তার জন্য আরো বেশি করছে। তখনই ঋষি সেখানে আসে আর অরুণাকে ধন্যবাদ জানায় এবং তাকে কেক খেতে দেয়, যেটা সে নিজের হাতে বানিয়েছে। অরুণার তো ঋষির প্রতি এত ভক্তি আর বিশ্বাস দেখে মিমো কিছুটা বিরক্তই হয় আর বলে আজ সে তাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, যেখানে সে বাইরের কাউকে চায় না। বাইরের বলতে সে ঋষিকেই বুঝিয়েছে, আর ঋষিও তা ভালো করেই বুঝতে পারে। তখন অরুণা ঋষিকে আর রান্নাঘরে না গিয়ে ক্লাসে যেতে বলে। তখন মিমো আর সৃজয় আসে অরুণার সাথে পারিবারিক কথা বলার জন্য, তাই তারা ঋষিকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। তখনই মায়া এসে ঋষিকে বলে তারা তো তাকে আলাদা করে দিয়েছে, সে তো বলেছিল অরুণা তার মা, কিন্তু প্রথমে সে তার থেকে আলাদা হয়েছে আর এখন অরুণার থেকে। তখনই আমাদের আর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষি মায়ার লাশ নিয়ে ঘরে বসে থাকার সময় তার মামা মামি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে বাড়িটি বিক্রি করে দিবে। কিন্তু তারা যখন সেখানে আসে এবং ঋষিকে মায়ার লাশ নিয়ে বসে থাকতে দেখে, তখন তারা অবাক হয়ে যায় আর মায়ার লাশকে দাহ করার জন্য নিয়ে যেতে চায়, কিন্তু ঋষি চিৎকার করে ওঠে আর বলে তারা তার মাকে তার থেকে আলাদা করে দিচ্ছে, কিন্তু কেউ তার কথা শোনে না। এদিকে মিমো তার মা বাবাকে তার গার্লফ্রেন্ড রঞ্জার ছবি দেখায় আর বলে তারা বিয়ে করছে। যে কথা শুনে অরুণা অবাক হয়ে যায়
আর বলে সে বিয়ে করতে চলেছে মানে কি, সে তাদের থেকে অনুমতি নিতে আসেনি, সে তাদেরকে বিয়ের কথা জানাতে এসেছে। অরুণা রেগে যায়, কারণ মিমো বিয়ে করে ফেলছে, কিন্তু সে তা আগে তাদের জানায়নি। এর মানে মিমোর কাছে তাদের কোনো মূল্য নেই, তাই সে তাকে বেঙ্গালুরু ফিরে যেতে বলে। এই বলে সে রান্নাঘরে গিয়ে একা একাই কান্না করতে থাকে। তখনই ঋষি সেখানে আসে আর মায়াকে কল্পনা করে, যে তাকে বলে রঞ্জা কেমন মেয়ে যে তাদের না জানিয়ে বিয়ের ডেটও ফিক্স করে ফেলেছে। আর ঋষিও একই কথা অরুণাকে বলে। তখন অরুণা তাকে বলে যে অন্য মেয়ের দোষ দিয়ে কি লাভ, তার ছেলেই তো তাকে অবহেলা করে, তার যদি ঋষির মতো একটা ছেলে থাকতো তাহলে কত ভালো হতো। তখন ঋষি অরুণার মন মিমোর বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই মিমো সেখানে আসে আর অরুণা তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন মিমো তাকে শান্ত করে বলে তার বিয়েটা করতেই হবে, কারণ রঞ্জা প্রেগনেন্ট। যে কথা শুনে অরুণার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যে তার ছেলে এতটা ছোট কাজ কিভাবে করতে পারে। তাই সে মিমোকে চড় মেরে বসে এবং বাড়ি থেকেই বের হয়ে যেতে বলে। সে কান্না করতে করতে বলে এই দিনটা দেখার আগে তার মরণ হয়নি কেন। সৃজয় তখন তাকে শান্ত করতে এলে অরুণা বলে মিমো যদি সেই মেয়েটাকে বিয়ে করে তাহলে সে গলায় দড়ি দিবে, যার কথাগুলো ঋষি দূরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল। আর এই সব কথা শুনে তার মিমোর উপর রাগ হয়, কারণ অরুণা তার জন্য মরার কথা বলছে। তখনই আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষিকে তার মামি জোর করে নাগপুর নিয়ে যেতে চায়, কিন্তু সে যেতে চায় না, কারণ তার মা বাড়িতে রয়ে গেছে। কিন্তু তার মামি তাকে জোর করে নিয়ে যাওয়ার সময় সে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, অর্থাৎ ছোটবেলা থেকেই সে তার মাকে কল্পনা করে। পরের দিন সকালবেলা বৈশালীর বন্ধু যিশু মিমোদের বাড়িতে আসে সৃজয়ের সাথে দেখা করার জন্য, কারণ গতকাল রাত থেকে বৈশালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বলে সে সৃজয়ের কাছে যায়। আর ঋষি তখন তাকে দেখে বলে দিন দিন পথের কাঁটা বেড়েই যাচ্ছে। আর আমরা জানতে পারি ঋষির মামি ঋষিকে তাদের বাড়ি নিয়ে আসার সময় মায়ার শাড়ি এবং গয়নাগাটিও নিয়ে চলে এসেছিল, যেগুলো সে পরবে বলে ঠিক করে। আর ঋষি আড়াল থেকে সব কথা শুনতে পেয়ে যায়। তখন মায়া ঋষির কল্পনায় এসে বলে তার গয়না আর কাপড় পরে মামি তার মা হতে চাইছে, সে কি তার মায়ের জায়গা নিয়ে নিবে। যেই কথা শুনে ঋষি রেগে যায় আর তার মামিকে বটি দিয়ে কাজ করার সময় ধাক্কা দিয়ে দিলে সেই বটি মাথায় লেগে গিয়ে তার মামি সেখানেই মারা যায়। আর আমরা বুঝতে পারি ঋষি তার মায়ের জায়গা নেয়া সবাইকে হত্যা করে। তবে অরুণার ক্ষেত্রে তা ব্যতিক্রম, সে তার মধ্যে নিজের মাকে খুঁজে পায়। আমরা আরো একটা বিষয় লক্ষ্য করি যে ঋষি মায়াকে কল্পনা করে নিজেই নিজেকে অপরাধ করার জন্য উৎসাহ দেয়। আর এখন অরুণা আর তার মাঝখানে মিমো আছে, তাই সে মিমোকে সরিয়ে দিবে বলে ঠিক করে। আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ঋষি তার মামিকে খুন করার পর বাইরে দৌড়াতে থাকে, কারণ তার পায়ে রক্ত লেগে গেছে। আর সেই রক্ত সে ধোয়ার জন্য পানিতে নামলেও তার মনে হচ্ছিল যেন রক্ত ধুয়ে যাচ্ছে না। তখনই কল্পনায় মায়া এসে তার শাড়ির আঁচল দিয়ে ঋষির পায়ের সব রক্ত নিয়ে নেয় এবং বলে আজ থেকে সে যা করবে সবকিছুর দায় সে নিবে। এরপর ঋষি আবারও ছুটতে লাগে। তখনই রাস্তায় তার মামার সাথে দেখা হয়, যে তাকে জোর করে বাড়ি নিয়ে আসে। আর তখনই বাড়িতে পুলিশ আসে তার মামির খুনিকে ধরার জন্য। ঋষি তখন মায়ার কথা মতো বক্তব্য পেশ করে এবং সমস্ত দোষ কাজের মহিলার উপরই চাপিয়ে দেয়। আর পুলিশও তাদের কাজের মহিলাকে ধরে নিয়ে যায়। তখন থেকে ঋষি সব প্ল্যান তার মাকে নিয়েই করে, যদিও মায়ার অস্তিত্ব বাস্তবে নেই, তার কল্পনায় আছে। তাই এটা সুস্পষ্ট যে সে নিজেই নিজেকে মায়ার মাধ্যমে বিভিন্ন কাজ করতে বলে এবং বিভিন্ন সলিউশনও দেয়। যথারীতি যিশু সৃজয়ের সাথে কথা বলে। সৃজয় তার বৈশালীর সাথে আজ দেখা করার কথা ছিল সেটা জানায়, কিন্তু বৈশালীকে কল করলেও তার ফোন সুইচড অফ ছিল। যিশু বলে তারা পুলিশকে জানিয়েছে আর পুলিশ তাকে খোঁজার কাজ শুরু করে দিয়েছে। এই বলে সে চলে যায়। তখন ঋষি সেই ঘরে এলে সৃজয় তাকে জিজ্ঞেস করে সে কাল রাতে কি মুভি দেখেছে। তখন ঋষি সেই মুভির নাম বলে। সৃজয় তো সন্দেহ করছিল যে ঋষি মুভি দেখার কথা বলে বৈশালীর ক্ষতি করতে যায়নি তো। আর ধূর্ত ঋষিও তো তা বুঝতে পারে, তাই সে আগে থেকে অরুণাকে গিয়ে বলে সৃজয় হয়তো বৈশালীর নিখোঁজ হওয়ার ব্যাপারে তাকে সন্দেহ করছে, যে জন্য সে তাকে কাল রাতে মুভি দেখতে যাওয়ার ব্যাপারেও জিজ্ঞেস করেছে। যেই কথা শুনে অরুণা বলে সৃজয় সবকিছুতেই সন্দেহ করে। তখন ঋষি তাকে বৈশালী আর তার বন্ধু যিশুর ব্যাপারেও
এমন করে কথা বলে যেন বৈশালী মিকি ছাড়াও যিশুকেও ডেট করছে। আর অরুণা যেহেতু বৈশালীকে পছন্দ করে না, তাই সে এটা বিশ্বাসও করে নেয়। তাই সে সৃজয়ের কাছে যায়, আর ঋষিকে দেখে মিঠি ভয় পেয়ে যায়। সে কথা বলার চেষ্টা করেও পারছিল না। তখন ঋষি তাকে বৈশালীর ব্যাপারে চিন্তা করতে বারণ করে, কারণ এখন আর তাকে বৈশালীকে নিয়ে চিন্তা করার দরকার নেই। এদিকে সৃজয় বৈশালীর বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে লাগলে অরুণা এসে তার সাথে রাগারাগি করতে থাকে, কারণ সে ঋষিকে সন্দেহ করছে। সৃজয় বলে সে ঋষিকে সন্দেহ করছে, বেশ করেছে। সে ঋষির প্রতি অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সে অন্ধ হয়নি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই মিমো অরুণাকে বলে মিকি তার সাথে কথা বলতে চায়, কারণ বৈশালী তার থেকে ঋষির নাম্বার নিয়েছিল। অরুণা বলে ঋষি তো এখানে আছে, তাহলে নাম্বার কেন? মিমো বলে মিকিও তো একই কথা বলছে। তখন অরুণা বলতে থাকে মিকির যদি তার সাথে কথা বলার থাকে তাহলে তাকে ফোন করুক, কারণ সে মিমোকে বলে দিয়েছে মিমোর মা বেঁচে নেই, সে তার সাথে কথাও বলতে চায় না। সে আসলে মিমোর সাথে রাগ করে আছে, তাই সে এমন কথা বলছে। এরপর দেখা যায় সৃজয় থানায় যেতে চায় বৈশালীর নিখোঁজের ব্যাপারে কথা বলতে, আর তার যে ঋষির ওপর সন্দেহ হচ্ছে এটা জানাতে। কিন্তু অরুণা তাকে মাথার দিব্যি দিয়ে আটকে দেয়, যে জন্য সে বিরক্ত হয়ে ঘরেই বসে থাকে। এদিকে মিমোকে তার গার্লফ্রেন্ড রঞ্জা বারবার কল করছিল। সে প্লেনের টিকিট কেটেও তা ক্যান্সেল করে দেয়, কারণ তার পরিবারের যে কন্ডিশন, তার বাড়িতেই থাকা উচিত। কিন্তু রঞ্জা এই কথা শুনে রেগে যায়, কারণ মিমো তার পরিবারকে বিয়ের কথা জানাতে গিয়েছিল। কিন্তু এখন তো সে আরো গন্ডগোল করে ফেলেছে, তাই সে রাগ করে কল কেটে দেয়। তখন মিমো মানসিক চাপে পড়ে যায়। তখনই দেখা যায় ঋষি রান্নাঘর থেকে ছুরিগুলো নিয়ে এসে মিমোর হাতে তুলে দেয়, আর বলে অরুণার মাথার ঠিক নেই, সে যে কোনো সময় কিছু করে দিবে। তাকে নিয়ে তার চিন্তা হচ্ছে, তাই মিমো যেন ছুরিগুলো লুকিয়ে রাখে। যে কথা শুনে মিমো ছুরিগুলো তার বিছানার নিচেই লুকিয়ে রাখে। কিন্তু সে ঋষির উপর রেগে যায়, কারণ ঋষি অরুণার জন্য কেন এত চিন্তা করতে যাবে? সে তো তাদের কেউ নয়। তাই সে ঋষির ঘরে গিয়ে ঋষিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ এটা তার পরিবার, ঋষির নয়। এই বলে সে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতের বেলা অনেক ড্রিঙ্ক করে সে বাড়ি ফিরে আসে আর অজ্ঞান হয়ে পড়ে। তখনই ঋষি অরুণা এবং সৃজয়কে নিচে ডেকে আনে এবং মিমোকে দেখায় যে মদ পান করে এসেছিল। আর নেশাগ্রস্ত অবস্থায় একবার বলছিল যে সে মার কাছে যাবে, তো আরেকবার বলছিল রঞ্জার কাছে। আর তার এই অবস্থা দেখে অরুণা বুঝতে পারে মিমো অনেক মানসিক চাপে আছে, তাই তারা মিমোকে ঘুম পাড়িয়ে চলে যায়। কিন্তু তারা যাওয়ার পরপরই ঋষি মিমোর ঘরে আসে, আর সে ঘরে এসেই একটা ছুরি দিয়ে মিমোর হাতের শিরা কেটে দেয়। মিমো তো যন্ত্রণায় ছটফট করতে লাগে। তখনই সে মিমোর হাত চেপে ধরে, আর ধীরে ধীরে একটা তাজা প্রাণ নিঃশেষ হয়ে যায়। আর এরই ফাঁকে সে ওই ছুরিটা মিমোর হাতে দিয়ে দেয়, যেন মনে হয় সে ডিপ্রেশনে এসে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। পরের দিন সকালবেলা অরুণা পুজোর জন্য যেতে লাগে। তখনই ঋষি তাকে জোর করে পায়ে আলতা লাগিয়ে দেয়। তখন অরুণা বলে আজকের আলতার রং কালচে দেখাচ্ছে। তখন ঋষি বলে রক্তের রং তো এমন কালচে লালই হয়। তবে অরুণা তার এই কথাতে তেমন একটা পাত্তা দেয় না, ভাবে হয়তো এমনিতেই বলছে। কিন্তু তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মিমোকে খুন করার পর ঋষি মিমোর রক্ত একটা বাটিতে নেয়, যেটা সে অরুণাকে আলতা বলে পরিয়ে দেয়। এর থেকেই আমরা বুঝতে পারি সে কত বড় সাইকো। আর ঋষির যে মানসিক সমস্যা রয়েছে তা তার মামাও বুঝতে পারে, কারণ একদিন সে তার মামাকে আলমারি থেকে তার মায়ের শাড়ি বের করে দিতে বলে, কারণ সে বলে গোসল থেকে ফিরে তার মা সেগুলো পরবে। তখন তার মামা তার এই কথায় বেশি একটা গুরুত্ব না দিয়ে আলমারি থেকে শাড়িগুলো বের করে দেয় ঋষি দেখবে বলে। কিন্তু ঋষি তো গোসল করতে গিয়ে একা একাই গান গাইছে। কিন্তু ঋষি মায়াকে কল্পনা করে যার সাথে সে গান গাচ্ছিল, আর তার গানের এই আওয়াজ শুনে তার মামা বাথরুমে উকি দেয়। তখন সে দেখে ঋষি তার মায়ের কাটা চুলের অংশকে পানি দিয়ে ভেজাচ্ছে, আর এমন ভাবে তা করছে যেন তার সামনে কেউ আছে, যা থেকে সে ঋষির সমস্যার কথা বুঝতে পারে। বর্তমানে অরুণা পুজো দিতে লাগলে সৃজয়ের চিৎকারের আওয়াজ শুনে উপরের ঘরের দিকে ছুটে আসে, কারণ সৃজয় মিমো মিমো বলে চিৎকার করছিল। তাই সে দ্রুত মিমোর ঘরে যায় আর দেখতে পায় পুরো ঘর রক্তে ভরে গেছে আর মিমোর হাত কাটা, যা দেখে অরুণা স্তব্ধ হয়ে যায়। সৃজয় তখন তাড়াতাড়ি করে ডাক্তারকে কল করতে যায়। সেই সময় অরুণা ধীরে ধীরে মিমোর কাছে আসে আর তাকে ডাকতে থাকে, কিন্তু মিমো তো আর তার ডাকে সাড়াই দেয় না। ওদিকে বাবা মায়ের চিৎকার শুনে
মিঠিও অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পেরেছিল মিমোর কিছু একটা হয়েছে, আর সেটা ঋষিই করেছে। তখনই ঋষি এসে তাকে পুজোর ঘর থেকে তার ঘরে নিয়ে শুইয়ে দেয় এবং বলে তার মা আর কষ্ট পাবে না এবং মরবেও না, কারণ তার ভাই মিমো আর সেই মেয়েটাকে বিয়ে করতে পারবে না, তাই অরুণাকে মরতেও হবে না। এই বলে সে মিঠিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে মিমোর ফোনে রঞ্জার কল আসলে সৃজয় তা রিসিভ করে। তখন রঞ্জা বলে সে আজও ফিরে আসেনি, এর মানে সে তার সন্তানকে নয় মাকে বেছে নিয়েছে। সৃজয় তাকে মিমোর মৃত্যুর খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সন্তানের মৃত্যুর কথা তো বাবার মুখে আসে না। তখন রঞ্জা বলে তার মা তাকে রেখে দিয়েছে, এবারও হয়তো সে তাকে মরে যাওয়ার ভয় দেখিয়েছে, তাহলে সে তার মাকে নিয়েই থাকুক। এই বলেই সে কল কেটে দেয়। আর এই কথা শুনে সৃজয় রেগে যায়, কারণ অরুণা মিমোকে বলেছিল সে যদি রঞ্জাকে বিয়ে করে তাহলে সে মরে যাবে। এসব বলে সে মিমোকে ব্ল্যাকমেইল করেছে, তাই সে এবার রেগে মেগে অরুণাকে মিমোর থেকে দূরে সরে যেতে বলে, কারণ তার জন্যই মিমো এই কাজ করেছে। সে মিমোকে ব্ল্যাকমেইল করে তাকে প্রচন্ড মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছিল, আর এত চাপ সহ্য করতে না পেরে মিমো নিজেকে অসহায় ভেবে এই পদক্ষেপ নিয়েছে। সে নিজে মরে অরুণাকে বাঁচিয়ে দিয়েছে, তাই তার মিমোর কাছে আসার কোনো অধিকার নেই। এই বলে সে অরুণাকে টেনে হিচড়ে মিমোর ঘর থেকে বাইরে বের করে দেয় এবং বলে যে সন্তানকে সে পেটে ধরেছিল আজ সেই সন্তানের রক্তে সে রঞ্জিত হয়ে আছে, আর এই সব কিছু তার জন্যই হয়েছে। কারণ সে বারবার তাকে বলেছিল যে ঋষি ছেলেটা ভালো নয়, কিন্তু সে তার কোনো কথা শোনেনি। তাই প্রথমে মিঠি, বৈশালী আর এখন মিমো, এরা সবাই তার শিকার হয়েছে। এসব বলে সে চলে যায়। তখনই ঋষি এসে অরুণার রক্তমাখা শাড়ি দেখে। সেই সময় তার মায়ের কথা তার মনে পড়ে যায়। সে তার মাকে গোসল করিয়ে দিলেও তার মা কাপড় পাল্টায় না। ঋষি তাকে জোর করতে লাগলে সে ঋষিকে তার শাড়ির আঁচল দেখিয়ে বলে এই আঁচলে ঋষির পা মোছার রক্তের দাগ যায়নি, এর মানে তাকে আরো রক্তের দাগ মুছতে হবে। আর বর্তমানে ঋষি অরুণার অবস্থা দেখে কষ্ট পায়, কারণ সে তো অরুণাকে মরতে দিতে চাইছিল না, সে তাকে শান্তিতে রাখতে চাইছিল। ততক্ষণে ডাক্তার চলে আসলে মিমোকে চেক করে বলে এখন আর কিছুই করার নেই। এই বলে সে সৃজয়কে পুলিশে খবর দিতে বলে, কারণ মিমোর বডির পোস্টমর্টেম করা দরকার। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে আসে আর মিমোর বডি নিয়ে যেতে লাগে। তখনই অরুণা ছুটে আসে মিমোকে বাড়ি থেকে যেতে দিবে না বলে, কিন্তু সৃজয় তাকে বাধা দেয় এবং তাদের কাজের মেয়ে শিউলি তাকে ঘরে নিয়ে যায়। এরপর সৃজয় মিঠির সাথে বসে থাকে। তখনই তার ঋষির কথা মনে পড়ে, যার মধ্যে অরুণাকে নিয়ে আলাদা একটা ভক্তি আছে, আর অরুণাও ঋষিকে সব সময় আগলে রাখে। তাই সে বুঝতে পেরেছিল এই পরিবেশে সে আর মিঠি থাকতে পারবে না। তাই সে ঘরে গিয়ে তার ব্যাগপত্র গোছাতে থাকে। অরুণা তাকে বাধা দিলে সে জানায় সে মিঠিকে নিয়ে চলে যাবে, আর সে তার ঋষিকে নিয়েই থাকুক। সে তার কোনো কথা শোনেনি, বারবার বলেছে ঋষি ছেলেটা ভালো নয়, কিন্তু সে তো তার কোনো কথাতেই পাত্তা দেয়নি। তাই সে চলে যাচ্ছে তার মেয়েকে নিয়ে। অরুণা তখন বলে সে মরে যাবে তারা চলে গেলে। তখন সৃজয় বলে আর তার মতের বিরুদ্ধে যে যায় সেই তো মরে যায়, কিন্তু সে জানে তার কিচ্ছু হবে না, তার ছেলেটা মারা গেছে, সে অন্তত মেয়েটাকে বাঁচাক। এই বলে সে অরুণাকে ফেলে চলে যায়। অরুণা তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ সৃজয় বলে সে সেদিন ঋষির বিরুদ্ধে পুলিশকে কিছু বলতে তাকে দিব্যি দিয়ে আটকে দিয়েছিল, আর আজ সে তাকে দিব্যি দিচ্ছে। সে যদি তাদেরকে আটকায় তাহলে সে তার মরা মুখ দেখবে। এই বলেই সে চলে যায়, আর অরুণা কান্না করতে থাকে। এই সব কিছু দেখে ঋষির তার মায়ের কথা মনে পড়ে, যেদিন তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল, আর তার মা তার বাবাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেও ব্যর্থ হয়েছিল। আর আজ তার সামনে অরুণা এবং তার মা মায়া দুজনে বসেই কান্না করতে থাকে, যাদের কান্নার শব্দ ঋষি সহ্য করতে পারছিল না। রাতের বেলা অরুণা মিমোর কথা ভাবতে ভাবতে দেয়ালে মাথা ঠুকতে থাকে, ঠিক যেমনটা মায়াও করেছিল ঋষির বাবা তাকে ছেড়ে যাওয়ার জন্য। এদিকে সৃজয় মিঠিকে নিয়ে তার বোনের বাড়ি যায়। সে মিঠিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সে দেখে সে ভুল করে একটা ওষুধ আনেনি। তাই সে ওষুধ আনার জন্য আবারও বাড়ি ফিরে যায়, যেখানে গিয়ে সে ঋষির গানের শব্দ শোনে। তাই বাথরুমের দিকে চলে যায় আর দেখতে পায় ঋষি অরুণাকে গোসল করিয়ে দিচ্ছে, যা দেখে সে অরুণাকে বলে আজ এই দৃশ্যও তার দেখতে হলো। এই বলে সে চলে যেতে লাগলে অরুণা তার কাছে যায় আর বলে সে এসেছে, মিঠি কোথায়? সে মিঠিকে আনেনি কেন? মিমোও ফিরে আসবে। ঋষি বলেছে
রক্ত ধুয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, তাই সব ঠিক হয়ে যাবে। সৃজয় তার কথা শুনে বুঝতে পারে অরুণার মাথার ঠিক নেই, তাই সে অরুণাকে তার সাথে যেতে বলে, যেখানে মিঠি আছে, তারা সেখানে শান্তিতে থাকবে। তো অরুণাও তখন তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু সেই সময় ঋষি সেখানে চলে আসে আর অরুণাকে বলে মিমো তো এই বাড়িতেই ফিরবে, তাহলে সে চলে যাবে কেন? যেই কথা শুনে অরুণা বলে সত্যিই তো, মিমো তো এই বাড়িতে ফিরবে, আর সে ফিরে তাকে না দেখলে তো ছটফট করবে, তাই তাকে এখানেই থাকতে হবে। তাই সে সৃজয়কে বাড়িতেই থেকে যেতে বলে। যার আচার আচরণ দেখে সৃজয় বলে সে অন্য একটা ছেলের কথায় এতটাই মোহমায়ায় পড়েছে যে সে কি বলছে না বলছে সে কিছুই বুঝতে পারছে না। তাই সে অরুণাকে সেই বাড়িতে রেখেই চলে যায়, আর যাওয়ার আগে সে অরুণাকে তাকে ফোন করতে বলে। এরপরই সে তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে বোনের বাড়ির উদ্দেশ্যে। যাত্রাপথে সে মিকিকে অনেকবার কল করলেও মিকির ফোন বন্ধ দেখায়। এদিকে কুমারটুলিতে ঋষি বৈশালীর দেহটি যে মূর্তিগুলোর সাথে লুকিয়ে রেখেছিল সেখানে একটা বাচ্চা ছেলে কাজ করছিল, কিন্তু তখনই সে পচা গন্ধ পেয়ে ভাবে ইঁদুর মরার গন্ধ বের হয়েছে হয়তো, তাই সে চারপাশে মরা ইঁদুর খুঁজে বেড়াচ্ছিল। তখনই এদিক সেদিক দেখতে দেখতে সে বৈশালীর সেই মূর্তিটা দেখতে পায় আর তার মাকে ডাকতে থাকে, কারণ তারা তো মাথাওয়ালা কোনো মূর্তি বানায়নি। তাহলে সেই মূর্তিটার মাথা কি করে এলো? অর্থাৎ বৈশালীর লাশে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল, আর তার লাশও খুব শীঘ্রই খুঁজে পাওয়া যাবে। এদিকে ঋষি অরুণাকে ভিজে কাপড় পাল্টে শুকনো কাপড় পরতে দেয়, কিন্তু অরুণা তা পরতে না চাইলে সে অরুণাকে বলে ভিজে কাপড় পরে থাকলে তো সে অসুস্থ হয়ে যাবে, তখন মিমো বাড়ি ফিরে এসে তাকে অসুস্থ দেখলে তো কষ্ট পাবে। এই কথা শুনে অরুণা বলে সে মিমোকে কষ্ট দিবে না, মিমো খুব ভালো ছেলে, সে তাকে কষ্ট দিবে না। তো ঋষি তাকে জামা কাপড় পাল্টানোর কথা বলে তার কাজ আছে বলে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই অরুণা তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন ঋষি বলে সৃজয় যদি মিঠিকে বাড়ি ফিরিয়ে না আনে তাই সে তাকে বুঝাতে যাচ্ছে। যেই কথা শুনে অরুণা তাকে তাড়াতাড়ি যেতে বলে, আর ঋষি তখন তার থেকে সৃজয়ের বোনের বাড়ির ঠিকানা নিয়ে নেয়। তখনই আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষিকে তার মামা তার মায়ের শ্রাদ্ধের কাজ করতে বলে, কিন্তু ঋষি বলে সে তা করবে না, কারণ তার মা বেঁচে আছে আর সে তার সামনেই বসে আছে। কিন্তু ঋষির কল্পনা তো আর তার মামা দেখতে পায় না। তখন মায়া ঋষিকে বলে তারা ইচ্ছে করে তাকে না দেখার ভান করছে। কিছুক্ষণ পরই ঋষি তার মাকে জিজ্ঞেস করে মামা তো আগে তাকে ভালোই বাসতো, তাহলে এখন কেন বারবার বলে যে সে মারা গেছে? তখন মায়া বলে কার মাথার ভিতর কি চলছে তা কেউ দেখে না। যেই কথা শুনে ঋষির মাথায় আসে সে তার মামার মাথার ভেতর দেখবে তার মাকে নিয়ে সে কি ভাবে, আর এই জন্য রাতের বেলা ঋষি একটা হাতুড়ি নিয়ে তার মামাকে মারতে যায়। কিন্তু তার মামা তার টের পেয়ে গেলে সে ঋষিকে আটকায়। সে ঋষিকে জিজ্ঞেস করে যে সেই কি তার মামিকে হত্যা করেছে, কিন্তু ঋষি বলে সে কাউকে হত্যা করেনি। তখন তার মামা বলে তাহলে সে তাকে হাতুড়ি দিয়ে খুন করতে এসেছিল কেন? ঋষি বলে সে তাকে খুন করতে আসেনি, সে তো শুধুমাত্র তার মাথায় তার মাকে নিয়ে কি চলছে তা দেখার জন্য এসেছে। তখন তার মামা বলে তার মা বেঁচে নেই, কিন্তু ঋষি বলে তার মা বেঁচে আছে এবং তার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু তার মামা তাকে বোঝায় সে যাকে দেখছে সে শুধুই তার কল্পনা, তার মা বেঁচে নেই, রক্ত মাংসে তার মা বেঁচে নেই, আর সে এখন যাকে দেখছে সে তো শুধুই তার কল্পনা। যেই কথা শুনে ঋষি মায়াকে বলে সে কি শুধুই তার কল্পনা, সে সত্যিই বেঁচে নেই, সে রক্ত মাংসের মা নয়। মায়া বলে সে তার কল্পনার মা, সেই তার মা, কিন্তু ঋষি বলে তার তাকে প্রয়োজন নেই, তার কল্পনার মায়ের প্রয়োজন নেই, তার শুধু রক্ত মাংসের মা লাগবে। আর বর্তমানে ঋষি এই কথা বলতে বলতে সৃজয়ের বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সৃজয়ের বৃদ্ধা বোনের পক্ষে মিঠিকে সামলানো কঠিন হয়ে উঠেছে, কারণ একেই তো তার বাবা বাড়িতে নেই, অপরদিকে নিজের এই অবস্থা, ভাইয়ের মৃত্যু এবং ঋষি আর তার মাকে এক বাড়িতে রেখে আসার ভয়, সবকিছু মিলে সে অস্থির হয়ে ওঠে। তাই সৃজয়ের বোন মিঠিদের বাড়িতে কল করলে কলের শব্দ শুনে অরুণা দৌড়ে আসে, কারণ সে ভাবে হয়তো মিমো কল করেছে, তাই সে কল রিসিভ করে মিমো মিমো বলে ডাকতে থাকে। তখন সৃজয়ের বোন বলে সৃজয় এখনো বাড়ি ফেরেনি, সে তাকে ফোন করছে কিন্তু সে ফোনই রিসিভ করছে না, তার পক্ষে যে মিঠিকে আর সামলানো সম্ভব হচ্ছে না। তখন অরুণা বলে মিমো আসলে সব ঠিক হয়ে যাবে। যার কথা শুনে সৃজয়ের বোন বলে সে কেন বারবার মিমোর ফিরে আসার কথা বলছে, মিমো আর কখনো ফিরে আসবে না, সে মারা গেছে, তার লাশ পুলিশ নিয়ে গেছে,
কাল পোস্টমর্টেম করবে। যে কথা শুনে অরুণা যেন কিছুটা সজ্ঞানে আসে। তার মিমোর মরে যাওয়ার ব্যাপারটা মনে পড়ে, তাই সে নিস্তব্ধ হয়ে এক জায়গায় বসে কান্না করতে থাকে আর মিমোকে ডাকতে থাকে। কিন্তু মিমো তো আর ফিরে আসার নয়। ওদিকে সৃজয় তার বোনের বাড়ি ফিরে যায় এবং মিঠিকে শান্ত করে। সে মিঠিকে খাবার খাওয়াতে থাকে এবং অরুণার কথা বলতে থাকে, যার মাথাটা নষ্ট হয়ে গেছে। খাবার খাওয়ানোর সময় কলিং বেল বেজে উঠলে সে গিয়ে দরজা খুলতে যেতে লাগলে তার বোন দরজা খোলে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই তার বোন বলে, বাড়ির পেছনের বস্তির বাচ্চারা এসে রোজ এমন করে, তারা কলিং বেল বাজিয়ে পালিয়ে যায় আর আজও এমন করছে। তখন আরো দুবার কলিং বেল বাজলেও দরজা খোলার পর সেখানে কাউকে দেখা যায় না। এরপরই সৃজয়ের বোন তাকে খাবার খেতে বলে ঘুমাতে চলে যায়। তখন আবারও কলিং বেল বেজে উঠলে সৃজয় দরজা খুলে বাইরের দিকটা চেক করে। তখনই তার পায়ে কাজ ঢুকে গেলে সে কাজগুলো বের করতে থাকে। সেই সময় আমরা ঋষিকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখি, আর সৃজয় যখন পা থেকে কাজ বের করে ঘুরে দাঁড়ায় তখনই ঋষি তার সামনে চলে আসে এবং সে একটা ভাঙা লাইটের অংশ সৃজয়ের পেটে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে। ঋষি সৃজয়কে হত্যা করেছে কারণ সৃজয় অরুণাকে কষ্ট দিয়েছে, আর এই কাজ করতে তার মা মায়া তাকে উৎসাহ দেয়, অর্থাৎ তার কল্পনার মা মায়া। এরপরই ঋষি মিঠির ঘরে যায়, যাকে দেখে মিঠি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই ঋষি তার পাশে এসে বসে এবং তাকে জোর করে খাবার খাইয়ে দিতে লাগে। ঋষির হাতে লেগে থাকা রক্ত দেখে মিঠি আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে ঋষি সৃজয়ের কোনো ক্ষতি করেছে। ঋষি তখন মিঠিকে বলে অরুণা কষ্ট পাচ্ছিল, তাই সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এই বলে সে অরুণার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে অরুণা পাগলের মতো আচরণ শুরু করে। সে একা একা বসে গান গাইতে থাকে আর ভাবতে থাকে মিমো তো তার কাছে আর ফিরে আসবে না, মিমো আর ফিরে আসবে না। সে এরপর তার ভেজা শাড়ির দিকে তাকায়, যা ভেজা অবস্থায় অনেকটা দড়ির আকার ধারণ করে, যেটা দেখে সে ভাবতে থাকে মিমো তো তার কাছে ফিরে আসবে না, কিন্তু সে তো মিমোর কাছে যেতে পারবে। এই বলে সে হাসতে থাকে, কারণ সে মিমোর কাছে ফিরে যাওয়ার উপায় পেয়ে গেছে। তাই আর দেরি না করে সে মিমোর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, অর্থাৎ সে মরে মিমোর কাছে যেতে চায়। ততক্ষণে ঋষি বাড়ি ফিরে আসে, কিন্তু সে অরুণার ঘরে গেলে তাকে কোথাও খুঁজে পায় না। সে বিছানার উপর তার রেখে যাওয়া শুকনো কাপড়গুলো দেখে, যেগুলো সে অরুণাকে পরার জন্য দিয়ে গিয়েছিল, কিন্তু অরুণা তো কাপড়গুলো পরেনি। এর মানে কি সে কোথাও চলে গেছে বা চলে যেতে চাইছে? ঋষির তখন মনে পড়ে সে যখন তার মাকে খুঁজে পেত না তখন তার মা ছাদে যেত লাফ দিতে, তাই সে তাড়াতাড়ি করে ছাদে যায়, কিন্তু সেখানেও সে কাউকে দেখতে পায় না। এরপর তার মনে পড়ে তার মা একবার গাড়ির সামনে চলে এসেছিল, তাই সে অরুণাকে ডাকতে ডাকতে বাড়ির বাইরে যেতে লাগে। কিন্তু তখনই একটা ঘরে সে অরুণার গুনগুন শব্দ পায়, যেখানে সে মিমোর কাছে যাওয়ার কথা বলতে বলতে নিজের কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলে যায়। যা দেখার সাথে সাথে ঋষির তার মায়ের কথা মনে পড়ে যায়, যাকে সে বাঁচাতে পারেনি। তাই সে তাড়াতাড়ি করে অরুণাকে ফাঁসি থেকে জোর করে নামিয়ে আনে। অরুণা তো মিমোর কাছে যাওয়ার জন্য জেদ করতে লাগে। তখনই ঋষি বলে মিমো আসছে, সে রওনা দিয়েছে, খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। কিন্তু অরুণা বলে মিমো আসবে না, সে আর বেঁচে নেই, তাই সে মিমোর কাছে যাবে। এই বলে সে চেঁচামেচি করতে লাগে। তখনই ঋষি তাকে মিঠিকে খাওয়ানো ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যে জন্য অরুণা কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যায়। তখনই মায়া এসে ঋষিকে বলে মিমো আসবে না, সে ফিরে আসবে না, কারণ সে তো মরে গেছে। কিন্তু ঋষি বলে মিমো ফিরে আসবে। এই বলে সে এবার মিমোর কাপড় পরে নেয়। তখন মায়া বলে মিমোর কাপড় পরলেই কি মিমো হওয়া যায়? সে মিমো নয়, সে মিমো হতে পারে না। এই সব কিছু তার চিন্তা, মিমো তার মাথায় আছে, বাস্তবে নেই। তখন ঋষি বলে মিমো আছে, সে নেই, অর্থাৎ মায়া নেই, সে মরে গেছে, আর সে শুধু তার মাথায় আছে, বাস্তবে নেই। আর এখন তার আর তাকে প্রয়োজন নেই, তার তো রক্ত মাংসের মা লাগবে, যা তার এখন আছে। আর অরুণাই তার মা, মায়া তার কেউ নয়। এই বলে সে তার মাকে তাড়িয়ে দিলে সে চলে যায়, অর্থাৎ এখন থেকে সে অরুণাকেই তার মা ভাবা শুরু করে, যে জন্য সে মায়াকে আর কল্পনা করে না। এরপরই সে মিমোর কাপড় পরে অরুণাকে ডাকতে থাকে, আর অরুণাও তখন ঋষিকে দেখে মিমো ভাবতে শুরু করে সে ঋষিকে নয়, বরং সেখানে মিমোকে দেখে আর তাকে নিজের কাছে ডাকে। কিন্তু ওষুধের প্রভাবে সে সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। যার ঘুমিয়ে যাওয়ার পরই ঋষি অরুণার কাপড় দিয়ে তাকে বাঁধতে থাকে
যেমনটা সে আগে মায়াকে বেঁধে রাখত, যাতে মায়া নিজের কোনো ক্ষতি করতে না পারে। এরপর সে অরুণাকে বলে এখন থেকে সে তাকে বেঁধেই রাখবে, আর না হলে ছাড়া পেয়ে গেলে তো সে আবারও মরতে চাইবে, কিন্তু সে তাকে মরতে দিবে না, সে তাকে আজীবন তার সাথে বাঁচিয়ে রাখতে চায়। তখনই আমরা অন্যদিকে মিকিকে দেখি যে বাড়িতে চলে এসেছে, আর এখানে এসেই সে তার রুমে দাঁড়ায় আর অরুণাকে খাটের সাথে বাঁধা অবস্থায় দেখে। এটা দেখেই তো সে হা হয়ে যায়, সে বুঝতে পারছিল না এখানে কি চলছে। তাছাড়াও ঋষিকে মিমোর কাপড় পরে থাকতে দেখেও সে হা হয়ে যায়, আর ঋষিও তখন মিকিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার আর অরুণার মাঝে নতুন করে মিকি চলে এসেছে। তাহলে কি সে মিকিকেও রাস্তা থেকে সরিয়ে দিবে, নাকি মিকি ঋষির হাত থেকে তার মাকে উদ্ধার করতে পারবে? এই সাসপেন্স রেখেই এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে মিকি হঠাৎ কিভাবে সুস্থ হয়ে গেল? সে কি আসলেই এখন সুস্থ হয়েছে, নাকি আগেই সে সুস্থ ছিল আর এতদিন ধরে অসুস্থ হওয়ার নাটক করছিল? আর এই ভয়ঙ্কর সাইকো ঋষির সাথেই বা সে পরবর্তীতে কিভাবে লড়াই করবে? সে কি পারবে তার সব সত্য সামনে এনে তার সব অপরাধের শাস্তি তাকে দিতে এবং তার মাকে এই সাইকোর হাত থেকে বাঁচাতে? এই সব প্রশ্নের উত্তর আমরা এর পরবর্তী সিজনেই জানতে পারবো, যা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু ততদিন একটু যে অপেক্ষা করতেই হবে। এই তো ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার আজকের এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।